আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে নিয়ে নিদারুণ এক ইতিবাচক এবং নেতিবাচক জনমত রয়েছে। কিছু মানুষ মনে করছে যে বাংলাদেশের যদি অস্তিত্ব রক্ষা করতে হয় তাহলে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক রাখতে হবে। আবার অন্য পক্ষ মনে করছে বাংলাদেশ যদি স্বাধীন থাকতে চায়, সার্বভৌম থাকতে চায়, এবং এই যে আমাদের একটা নতুন মানচিত্র হয়েছে বাংলাদেশ, এই মানচিত্রের ভাব, গাম্ভীর্য, সম্মান এবং মর্যাদা এটা রক্ষা করার পাশাপাশি বাঙালি জাতির বা এই বাংলাদেশি জাতীয়তাবাদের যদি বিকাশ সাধন করতে হয় এবং সারা দুনিয়ার নিকট যদি বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলাদেশি জনগণের ইতিহাস এবং ঐতিহ্য এটিকে তুলে ধরতে হয়, যে কোনো মূল্যে ভারতের সাংস্কৃতিক আগ্রাসন রুখে দাঁড়াতে হবে, রুখে দিতে হবে, প্রতিহত করতে হবে। গান বাজনা সিনেমা বলতে বলিউডের সিনেমা, রাজনীতি বলতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মার্কা রাজনীতি চলতে থাকবে। এবং দিল্লির যে হাজার বছরের পুরনো কৌশল চাণক্য নীতি, বাংলাদেশ যদি সেই চাণক্য নীতির ফাঁদে পা দেয় তাহলে কোনো অবস্থাতেই জাতিগোষ্ঠী হিসেবে আমরা মর্যাদার কোনো আসনে পৌঁছাতে পারবো না। এই বিষয়গুলো নিয়ে আজ নয়, শত শত বছর পূর্বের থেকে আলোচনা চলে আসছে। দিল্লির সঙ্গে ঢাকার বা দিল্লির সঙ্গে জাহাঙ্গীরনগরের মুঘল জামানাতে যে বিরোধ, সেই বিরোধের মধ্যে সবসময় এই কথাগুলো আলোচনা করা হয়েছে। এর ফলে কি হলো, বাংলাদেশে সেই স্বাধীন সুলতানি আমলে কিংবা মুঘল জমানাতে প্রায় 100 বছর ধরে যে স্বাধীন 12 ভূঁইয়াদের জমানা ছিল, সেই সময়টিতে এই বাঙালি জাতীয়তাবাদ নিয়ে আমাদের দেশের জনগণ দীর্ঘদিন ধরে লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু ব্রিটিশদের কূটচালের কারণে আমরা এবং পাকিস্তান আমাদের এই দেশকে পাওয়ার পর এটাকে বিমাতা ঠিক নয়, দ্বিতীয় স্ত্রীও নয়, ঠিক অনেকটা রক্ষিতাকে যেভাবে মানুষ রক্ষিতা বললেও ঠিক বলা হবে না, এমন একটা ভাবে তারা বাংলাদেশকে মূল্যায়ন করার চেষ্টা করেছে যেটা কোনো মর্যাদার মধ্যেই পড়ে না। যখন যেভাবে ইচ্ছা সেভাবে তারা ব্যবহার করার চেষ্টা করেছে, ফলে ঠিক 1 বছরের মাথায় বাঙালির মোহ ভঙ্গ হয়ে যায় এবং তারা তখন তাদের যে প্রশাসনিক কেন্দ্র রাওয়ালপিন্ডি, তার বিরুদ্ধে প্রবল জনমত গড়ে ওঠে। তখন যে বাংলা না পিন্ডি, এরকম যখন মানুষের ভিতরে প্রশ্ন করা হতো, মানুষদেরকে প্রশ্ন করা হতো, কোনো মানুষই রাওয়ালপিন্ডির অধীনস্থ থাকতে চায়নি। তাদের অনেকের হয়তো সাহস ছিল না, অনেকের শক্তি ছিল না, অনেকে বিদ্রোহ করার মতো শক্তি অর্জন করতে তাদেরকে সেই 1947 সন থেকে 1971 সন অবধি তাদেরকে যুদ্ধ করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে, কিন্তু কোনো অবস্থাতেই তারা সেই রাওয়ালপিন্ডির অধীনতা কোনোদিন মেনে নেয়নি। কিন্তু 1971 সনে যে স্বপ্ন নিয়ে আমাদের যুদ্ধ হলো, মুক্তিযুদ্ধ হলো এবং যে বিজয় আমরা পেলাম, আমরা ঠিক সেই বিজয়টিকে উদযাপন করতে পারিনি দিল্লির প্রতি আমাদের আনুগত্য এবং দাসত্বের কারণে। ফলে 47 থেকে 71 অবধি পশ্চিম পাকিস্তানের দাসত্ব, আর 71 থেকে আজকের 2024 সন পর্যন্ত ঘুরে ফিরে দিল্লির দাসত্বের কথাই বারবার আসছে। কিন্তু আমরা এই সুদীর্ঘ জীবনের 1947 টু 2024 স্বাধীন, একেবারে আমরা সার্বভৌম এবং আমাদের উপর কেউ ছড়ি ঘোরাতে পারেনি, এখনো পারবে না, আগামীতেও পারবে না। এর চেয়ে আত্মপ্রবঞ্চনা, এর চেয়ে মুনাফেকি আর হতে পারে না। আমরা যতদিন বাস্তবতা মেনে কথা বলবো এবং বাস্তবতা মেনে যদি আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের যে জাতিগত উন্নয়ন এটি দীর্ঘস্থায়ী হবে এবং এই জাতিগত উন্নয়ন নিয়ে আমরা উন্নত বিশ্বের পর্যায়ে যেতে পারবো। কিন্তু আজকের এই দিনে 2024 সনে আমরা এখনো পর্যন্ত ঠিক সেই পথে হাঁটার মতো কোনো লক্ষণ দেখছি না। যেমন ধরুন 2024 সনের জুলাই আগস্টে যে বিপ্লব, এই বিপ্লবের পর সবচেয়ে বড় একটা সম্ভাবনা আমাদের জীবনে তৈরি হয়ে গেছে স্বাধীন হওয়ার।
স্বাধীন পররাষ্ট্রনীতি করার, দেশটিকে একটি ভিত্তিমূলের উপর দাঁড় করানোর এবং আমাদের যে শোষণ, আমাদের যে বঞ্চনা, এগুলোকে কাটিয়ে উঠে একটি নতুন দিগন্তের উন্মোচন করা। কিন্তু আমরা সেটা এখনো পর্যন্ত শুরুই করতে পারিনি। আমরা ভারতকে ঠেকানোর জন্য আবার চালাচ্ছি। ফলে এই মুহূর্তে আপনি দেখবেন আমাদের দেশে হঠাৎ করে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার নাম বারবার উচ্চারিত হচ্ছে, এবং আমাদের ঢাকা শহরে যে সকল রাস্তার নাম জিন্না সড়ক ছিল, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের নাম জিন্না হল ছিল, কিংবা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নামের আগে যে মুসলিম ছিল শব্দটি, এই বিষয়গুলো আবার নতুন করে বিতর্ক তৈরি করেছে। এবং যারা এই জুলাই আগস্ট বিপ্লবের সুফল এই মুহূর্তে ভোগ করছেন, তাদের একটা বিরাট অংশ পাকিস্তানমুখী একটি রাজনীতি, একটি অর্থনীতি, একটি সমাজ ব্যবস্থা নতুন করে আবার শুরু করার জন্য ব্যাপক প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছেন। আমরা কোন পর্যায়ে গিয়ে ঠেকবো, আগামীতে আমাদের কি হবে, মোটামুটি আমি সেই আগস্ট মাসের 7-8 তারিখ থেকে যেটা বলার চেষ্টা করছি, যে আমরা একটা ঘূর্ণিপাকের মধ্যে পড়েছি, এবং এই ঘূর্ণিপাক থেকে বের হওয়ার জন্য কম করলে 5 থেকে 7 বছর বা 10 বছর সময় আমাদের লাগতে পারে। এই 10 বছর আগে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে এবং অস্তিত্ব বজায় রাখতে হবে। যারা এখন রাতারাতি মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যারা স্বপ্ন দেখছেন, তাদের অনেকের সঙ্গে আমি একমত নই। আবার একই সঙ্গে যারা ফিরে আসার, দিল্লি থেকে, কলকাতা থেকে যারা ফিরে আসার জন্য প্রাণান্ত চেষ্টা করছে এবং স্বপ্ন দেখছে যে খুব দ্রুত তারা ফিরে এসে আবার তাদের সেই মসনদ তারা অধিকার করবে এবং আগের মতো তারা ছড়িয়ে ঘুরাবে, এটি আমার কাছে একটা অসম্ভব বিষয় বলে মনে হচ্ছে। কিন্তু এর ফাঁকে আমাদের যে বিবর্তনগুলো হচ্ছে, যেমন ধরুন ভারত আমাদেরকে ভিসা দেওয়া বন্ধ করে ফেলেছে, আমরা এখন ভারত যেতে পারছি না, এবং ভারত থেকে আমাদের যে আমদানি বাণিজ্য, এটি বলতে গেলে একটা বিরাট অংশ, বিশেষ করে যেগুলো কনজিউমার প্রোডাক্ট, খাদ্যপণ্য এবং নিত্য ব্যবহার্য পণ্য, এইগুলোতে বাধার সৃষ্টি হয়েছে। ফলে আমরা বিকল্প ভারত থেকে আনার পরিবর্তে আমরা বিকল্প পথে এখন পাকিস্তান থেকে আনার চেষ্টা করছি। ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে আমাদের সড়ক যোগাযোগ তো যেটা ভারতের সাথে ছিল সেটা সম্ভব হবে না, রেল যোগাযোগও ভারতের মতো সম্ভব হবে। কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো সমুদ্র যোগাযোগ। সমুদ্র পথে পণ্য পরিবহনের ক্ষেত্রে যদি মালামাল ঠিক হয়, তাহলে করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের যে যোগাযোগ এবং ফ্রিকুয়েন্সি যেটি স্থাপন করা সম্ভব, সেটি ভারতের হলদিয়া, নাভাশিভা কিংবা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ যে বন্দরগুলো রয়েছে সেখানকার তুলনায় পাকিস্তানের করাচি বন্দর থেকে তুলনামূলকভাবে সহজ এবং কম ব্যয় সম্পন্ন। এবং পাকিস্তানের যে প্রোডাক্টগুলো, বেশি করে চাল, ডাল, তারপর পেঁয়াজ, মরিচ, এরপর সুতা, এগুলো ভারতের পণ্যের তুলনায় অনেক অনেক যাকে বলা হয় গুণসম্পন্ন এবং মানসম্পন্ন। তো ইদানিং পাকিস্তান থেকে নিয়মিত জাহাজ চলাচল শুরু হয়েছে, কন্টেনার জাহাজ, যে লোকগুলোকে বলা হয় লাইনার ভ্যাসেল। তো এই লাইনার ভ্যাসেলগুলো আসছে, প্রথমে একবার এসেছিল, দ্বিতীয়বার আবার এসেছে, প্রায় 800 কন্টেনার নিয়ে পণ্যবাহী সামগ্রী নিয়ে আসছে। সেখানে মেশিনারিজ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঁচামাল এসেছে, এবং এটা আরও বেশি মাত্রায় আসবে বলে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী তারা বলার চেষ্টা করছেন। ফলে কি হচ্ছে, বারবার আবার সেই পিন্ডির কথা চলে আসছে। একে তো ভারত থেকে পণ্য আসছে না, পাকিস্তান থেকে পণ্য আসছে। দ্বিতীয়ত যেটি হলো, আমাদের দেশে এই মুহূর্তে যারা রাজনীতির সুবিধাজনক অবস্থান রয়েছে, তাদেরকে পুরো পাকিস্তানি মানুষ হিসেবে আমাদের